এই বছর যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, আমি জানি এবং তোমাদের উপর অগাধ বিশ্বাস আছে, তোমরা সারা বছর অনেক পরিশ্রম করছো, অক্লান্ত পরিশ্রম করছো, পড়াশোনা করেছো। বাট শেষ সময়ে এসে যেটা সব স্টুডেন্টেরই হয়, তুমি যতই ট্যালেন্টেড হও, যতই তুমি কনফিডেন্ট থাকো, শেষে এসে মনে হবে যে কিছু একটা হতাশা কাজ করে, কিছু একটা মনে হয় পূরণ হয়নি তোমার, মানে কোনো একটা গ্যাপ থেকে গেছে। এটা কিন্তু সবারই হয়, শুধু যে তোমার হয় এরকম না, সবারই হয়। সো আমি একটা কথাই বলবো যে তুমি এই পর্যন্ত যতই পরিশ্রম করছো না কেন, জাস্ট বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপরে, তোমার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। তুমি যদি যথেষ্ট পরিশ্রম করে থাকো এবং তোমার জন্য যদি এটা কল্যাণকর কিছু হয়, তাহলে অবশ্যই তুমি এখানে চান্স পাবে। এটা তোমার কেউ কেড়ে নিতে পারবে না এখান থেকে, যত যাই হোক না কেন। সো তোমাকে কি থাকতে হবে, জাস্ট একটু শান্ত থাকতে হবে, একটু কনফিডেন্ট থাকতে হবে। পরীক্ষার হলে তোমার যে জ্ঞানগুলো জাস্ট অ্যাপ্লাই করে আসতে হবে। এখন আমাদের যারা স্টুডেন্ট আছো, তারা অনেক বেশি পড়াশোনা করছো, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এমন অনেক বেশি মানে অনেক সিনারিও আছে, অনেক কেস আছে, যেখানে দেখা গেছে যে স্টুডেন্ট জানে অনেক বেশি, স্টুডেন্ট পড়াশোনা করছে অনেক ভালো, বাট কিছু কারণ থাকে যেটার কারণে সে তার জ্ঞানটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে পারে না। এই কারণে সে চান্সটা মিস করে। সো আমি অবশ্যই চাইবো না যে আমার ওই সব স্টুডেন্ট যারা এত ট্যালেন্টেড, যারা এত বেশি পরিশ্রম করছে, তারা ছোট্টখাটো কিছু ভুলের জন্য পরীক্ষার হলে তাদের জ্ঞানটা অ্যাপ্লাই করে আসতে না পারুক এবং চান্সটা মিস করুক। সো এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয় হবে। অ্যান্ড এই ভিডিওতে আমি আসলে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষার হলের আগে, অর্থাৎ পড়াশোনা ব্যতীত তোমার যে পড়াশোনার তুমি করছো বা জ্ঞান যেটা অর্জন করছো, সেটা অ্যাপ্লাই করার জন্য যা যা প্রয়োজন তোমার, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিব। সো ভিডিওটা খুব বেশি যে লেন্থি হবে এরকম না, সবাই চেষ্টা করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আচ্ছা, আমাদের যে পুরো ভিডিওটা আমরা 4টা টপিকে ভাগ করছি বা 4টা ভাগে ভাগ করছি। দেখো, পরীক্ষার আগের রাত তোমার কেমন হওয়া উচিত বা কি করণীয় সেটা বলবো। এরপর হচ্ছে পরীক্ষার দিনের সকালের কথা বলবো। দেন এক্সাম হলে তোমার করণীয় কি, এক্সাম হলে তুমি কিভাবে আসলে পরীক্ষাটা শুরু করবে, কিভাবে কি করবে, এই জিনিসটা আমি বলবো। এরপরে শেষে এক্সাম শেষে তোমার করণীয় কি, এগুলো বলবো। আচ্ছা, তাহলে শুরুর যে টপিক, যে আগের রাতে তোমার আসলে কি কি করণীয়, সেটা আসলে শুরু করা যাক। আচ্ছা, দেখো, তুমি মানে তোমার যে মাথার ব্রেন আছে, সেটা আসলে সুপার কম্পিউটার না, তাই না? সো এটা রেস্ট প্রয়োজন, এটা বারবার রেস্ট করবে, রিস্টার্ট করবে, রেস্ট করবে, রিস্টার্ট করবে, তাই না? এখন আগের রাতে আমরা সবাই বলি যে তোমরা যথেষ্ট পরিমাণ ঘুমাবা, বাট যেটা হয় যে টেনশনের কারণে আমাদের আসলে ঘুম আসে না। আমার নিজেরও ঘুমাইতে ঘুমাইতে 3টা 4টা বেজে গেছিলো। আমি তোমার 4 ঘন্টা মতন, 3.5 ঘন্টা মতন আমি ঘুমাইতে পারছিলাম। পরীক্ষার হলে গিয়ে যেটা দেখা গেছে যে আমার অনেক টায়ার্ড লাগতেছিল। ঠিক আছে, পরীক্ষার হলে আমি লাইনে দাঁড়ায় আছি, এগুলো আমি বলবো যে লাইনে দাঁড়ায় থাকা কখন হয়, কিভাবে কি মানে পরীক্ষার হলে তুমি প্রবেশ করবা, ঠিক আছে, এগুলো আমি বলবো। বাট আমার ওই সিচুয়েশনটাতে মনে হইতেছিল যে আমার অনেক টায়ার্ড লাগতেছে, ঠিক আছে, কেন জানি আমি আর একটু বেশি কেন ঘুমাইলাম না। সো আমার এই একটা আফসোস ওই টাইমে কাজ করতেছিল। সো তোমার যাতে এই আফসোসটা না কাজ করে, তুমি একদম যথেষ্ট পরিমাণে 6 ঘন্টা তোমার যে সাউন্ড স্লিপ তুমি নিবা, ঠিক আছে। যদিও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তুমি ব্যর্থ হবা হয়তো, বাট চেষ্টা করবে, চেষ্টা করতে ক্ষতি কি, তাই না? এরপরে অনেকে কি করে জানো, অনেকে হচ্ছে আগের রাতে টেনশনের জ্বালায় সে খাবার দাবার সব অফ করে দেয়। সে ভাবে যে বেশি যদি আমি খাবার খাই, তাহলে হয়তো কালকে পরীক্ষার হলে আমার ওয়াশরুম পাবে, এটা সেটা, ঠিক আছে, অনেক কারণ থাকে। সো এগুলোর কারণে সে হচ্ছে খাবার দাবার অফ করে দেয়। তুমি চিন্তা করো তো, তোমার ব্রেনের তো কাজ করার জন্য ব্রেনের একটা শক্তি প্রয়োজন, ব্রেনের গ্লুকোজ প্রয়োজন। সো তুমি যদি ব্রেনকে খাবার না দাও, ব্রেনকে তুমি শক্তি না দাও, তাহলে ব্রেন কেমনে কাজ করবে, তাই না? সো যথেষ্ট পরিমাণ অবশ্যই খাবা, ঠিক আছে। তুমি আগের রাতে একটা সাউন্ড স্লিপ নেবা, যথেষ্ট পরিমাণ আগেই খাবা। এবং আরেকটা জিনিস যেটা আগের রাতে করার প্রয়োজন, তোমার যেসব জিনিস প্রয়োজন, যেসব দ্রব্যাদি পরীক্ষা দেওয়ার জন্য মাস্ট তোমার লাগবেই, সেগুলো প্লিজ আগের রাতে গুছায় রাখো। অনেক স্টুডেন্ট করে কি, তারা সকালে মানে গুছাইতে যে অনেক তাড়াহুড়ার মধ্যে পড়ে যায়, যে কোনটা কোথায় রাখছে এটা সেটা, সে বেশি মানে স্ট্রেসড আউট হয়ে যায়। ঠিক আছে, আগের রাতে তুমি যদি গুছায় রাখো, তাহলে অনেক রিল্যাক্স তুমি থাকতে পারবা। সো আমি তোমাকে বলবো, তুমি আগের রাতে সবকিছু গুছায় রাখো। তুমি জানো অবশ্যই, তুমি হয়তো বিজ্ঞপ্তিতে পড়ছো, আর যদি নাও পড়ে থাকো, তাহলে আমার ভিডিওতে তুমি দেখে নাও যে তোমার কি কি লাগবে। তুমি অবশ্যই মেডিকেল অ্যাডমিট কার্ড, যেটা কালার প্রিন্ট করা মেডিকেল অ্যাডমিট কার্ড, সেটা তুমি নিবে। কেউ যদি এখনো কালার প্রিন্ট করে না থাকো, কালার প্রিন্ট করাটা নিবে অবশ্যই। দেন এইচএসসি যে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন, দুইটার মধ্যে একটা নিলেই হয়। আসলে বিজ্ঞপ্তিতে অবলিক দেওয়া আছে, বাট বিষয়টা হচ্ছে এখানে টিচার টু টিচার আসলে অনেক কিছু ভ্যারি করে, ঠিক আছে। কোনো টিচার এরকম থাকতেই পারে, তিনি আসলে চাইতেছে দুইটাই তোমার লাগবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, একটা জাস্ট এক্সট্রা কাগজ তুমি নিয়ে যাইতে কি প্যারা, তাই না? তাহলে তুমি এইচএসসি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন দুইটা কার্ডই তুমি নিয়ে যাবা, ঠিক আছে। অ্যান্ড এরপরে বল পয়েন্ট কলম নিবা, নট জেল কলমগুলো তুমি অ্যাভয়েড করো, ট্রাই করার। কেন? কারণ জেল কলম দিয়ে তুমি যখন গোল ভরাট করবা, তাহলে দেখা যাবে যে তোমার হচ্ছে ওই মানে যেটা তুমি ভরাট করছো ওইখান থেকে কালিটা বাইরে চলে যেতে পারে,
ঠিক আছে, অন্য অপশনগুলা সেটা সে নষ্ট করে দিতে পারে, অথবা তোমার হাতে কালি লেগে গেল, তুমি যেখানে হাত দিতেছো সেখানে কালি ভরে যাইতেছে। ঠিক আছে, সো তুমি কি করতে পারো, বল পয়েন্ট কলম নিতে পারো। জেল কালিটা ট্রাই করবে অ্যাভয়েড করার, অ্যান্ড বল পয়েন্ট কালি যেটা কলম যেটা আছে সেটা তুমি ট্রাই করবে ফ্রি করে ফেলার, এবং ট্রান্সপ্যারেন্ট যদি হয়। অল টাইম কলম দেখছো তোমরা, আবার ভাবিও না যে আমি অল টাইম কলমের মার্কেটিং করতেছি, বাট অল টাইম কলমে কি হয়, ট্রান্সপ্যারেন্ট, ভেতরে যে শীষ আছে সেটা দেখা যায়, তাই না? এবং ওটা ফ্রি করে নিয়ে নেবে। অ্যাটলিস্ট তুমি 2 থেকে 3টা কলম নিবে, আমি নিজে 2টা কলম নিয়ে গেছিলাম। আচ্ছা, এরপরে এই যে যত জিনিস যেগুলো তোমার প্রয়োজনীয় দ্রব্যাদি, সেটা ট্রাই করবে একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে, ট্রান্সপারেন্ট যে ব্যাগগুলো আছে, ফাইল যেগুলো আছে সেগুলো তুমি সেগুলোর মধ্যে নিয়ে নিবা। এবং এটাতে চেষ্টা করবা যে আমাদের কোচিং থেকে আসলে অনেক ট্রান্সপারেন্ট ফাইল দেওয়া হয়, ঠিক আছে, কোচিংয়ের নাম লেখা থাকে। সো ট্রাই করবো ওইগুলো অ্যাভয়েড করার। কত টাকাই বা লাগে, 20 থেকে 30 টাকা লাগবে একটা ফাইল কিনতে, তুমি কিনে নাও, সুন্দর করে এই জিনিসগুলো ওইখানে গুছায় নাও। অনেক টিচার ওই ফাইলটা অ্যালাউ করে না যে ফাইলে কোচিংয়ের নাম লেখা আছে। আমি বললাম না, অনেক জিনিসই কিন্তু কোচিং টু কোচিং ভ্যারি করে, সো এই জিনিসগুলো তোমার জানা কিন্তু প্রয়োজন। এরপরে নেওয়া যাবে নাকি, এই সব জিনিস বাদ দিয়ে, যেটা আমি বললাম এটা বাদ দিয়ে তুমি দুনিয়ার কোনো কিছু নিবা না, সোজা সোজা কথা, ঠিক আছে? যেগুলোর কথা আমি বললাম সেটা বাদ দিয়ে তুমি দুনিয়ার কিচ্ছু নিবা না। তারপরও অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা, ভাইয়া পেন্সিল নেওয়া যাবে কিনা। ঠিক আছে, তাদের জন্য আমি বলে দিই, মোবাইল ফোন তুমি নিতে পারবে না, ক্যালকুলেটর নিতে পারবে না, ঘড়ি, এই যে দেখো যে রিস্ট ওয়াচ ঘড়ি যেটা আছে, ঠিক আছে, এই ঘড়ি কিন্তু তুমি নিতে পারবা না, বুঝছো? ঘড়ি যেটা, ঘড়ি হচ্ছে তোমার, দেখবা যে রুমের সামনে দেয়ালে হচ্ছে ঘড়িটা টাঙানো আছে। এখন কারো রুমে যদি এরকম হয় যে ঘড়ি তুমি তোমার পজিশন থেকে দেখতে পাচ্ছ না, কিংবা হচ্ছে ঘড়িটা নষ্ট, ঘড়িটা কাজ করতেছে না, অথবা ঘড়ি নাই, যদি এরকম হয়, তাহলে তুমি যে টিচার আসবে, টিচার আসার সাথে সাথে তুমি ইনফর্ম করো, ঠিক আছে, বা পিয়ন থাকবে, ঠিক আছে, তাকে তুমি ইনফর্ম করো, বুঝছো? সো তোমার প্রত্যেকটা রুমের জন্য ঘড়ি বরাদ্দ থাকবে, যদি না থাকে বা কোনো প্রবলেম হয় তুমি টিচারকে বলো, টিচারকে বলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার অনেকে বাইরে তো প্যারেন্টস থাকবেই, মানি ব্যাগ যেটা আছে, মানি ব্যাগও এটা হচ্ছে টিচার টু টিচার আসলে ভ্যারি করে, ঠিক আছে? কেউ কেউ মানি ব্যাগ চেক করবে না হয়তো, আবার কেউ হয়তো তোমার মানি ব্যাগ দেখলে তিনি হচ্ছে একটু মনক্ষুণ্ণ হইতে পারে, বুঝছো? তুমি ট্রাই করো যে এই সব জিনিস বাদ দিয়ে আর যত যা কিছু আছে এক্সাম হলে তুমি বাইরে রাখবা, এক্সাম হলে তুমি নিয়ে যাবে না, ঠিক আছে? ইলেকট্রিক কোনো সামগ্রী এবং স্কুল ব্যাগ, অনেক স্কুল ব্যাগে করে পরীক্ষা দিতে যায়, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে যাওয়া যাবে না, এটা একদম স্পষ্টভাবে। এবং পেন্সিল, রাবার, শার্পনার এগুলো নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? মানে এগুলো কোনো কাজ নাই, যেটা কাজ নেই সেটা তুমি কেন নিয়ে যাবা বলো? সো এগুলো কিন্তু বিজ্ঞপ্তিতে একদম সুন্দরভাবে উল্লেখ করা আছে। তবুও যদি কোনো স্টুডেন্ট ভুলক্রমে নিয়ে যায়, মনে করো টিচারটা একটু রাগী টিচার, উনি তোমাকে একটু বকা দিল, ঠিক আছে, উনি বকা দিল, এখন বকা দেওয়ার কারণে কি হবে, শুরুতে একটা পরীক্ষা শুরুই হয়েছে তোমার বকা খেয়ে, তাহলে তোমার নিজেকে আগেই ছোট মনে হবে না, যে টিচারটা আমাকে এভাবে বকা দিল, তোমার কিন্তু একটু মন খারাপ হবে, ঠিক আছে, তুমি নিজেকে একটু ছোট মনে করবা। তাহলে এটা কিন্তু আমাদের এক্সামে অনেক বেশি ইফেক্ট ফেলবে, অনেক বেশি প্রভাব ফেলবে, যে তুমি শুরুই করতেছো একটা টিচারের বকা খেয়ে, তাই না? সো ট্রাই করবা যে প্রত্যেকটা রুলস রেগুলেশন একটু মেনে চলার, একটু মনোযোগ দিয়ে জাস্ট এই কয়টা জিনিস গুছিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে? এবং টিচারের গার্ড দেওয়ার কথা অনেকে আবার চিন্তা করে কি জানো, অনেকে চিন্তা করে যে আমি, মানে তোমার হয়তো তোমার স্কুলেই সিট পড়ছে, ধরো তুমি অমুক একটা কলেজে পড়ো, ওই কলেজে তোমার সিট পড়ছে, এখন তুমি হয়তো চিন্তা করতেছো যে আমার কলেজে যেহেতু পড়ছে, আমার কলেজের টিচারই হয়তো গার্ডে পড়বে, আরে সেই আমি তো দেখা দেখি করতে পারবো। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে কমপ্লিটলি তুমি ভুল। এখানে কিন্তু গার্ডে থাকবে আমাদের যে, মানে তোমার হচ্ছে ডক্টররা আছে, ডক্টররা কিন্তু গার্ডে থাকবে, বুঝছো? এবং তার সাথে সহায়ক হিসেবে তোমার বাকি যে টিচার থাকতে পারে, বাট মেন গার্ড কে থাকবে, মেন গার্ডে থাকবে তোমার হচ্ছে ডক্টর, বুঝছো? তাহলে আগের দিনে সুন্দরভাবে এসব জিনিস তুমি গুছায় নিবা, খাওয়া দাওয়া করবা, ঘুম দিয়ে দিবা। আচ্ছা, এরপরে তোমার পরীক্ষা অবশ্যই তুমি জানো 12 ডিসেম্বর 2025, অ্যান্ড শুক্রবারে কিন্তু পরীক্ষা, ভালো একটা শুভ দিনে তোমার পরীক্ষা। আমি কামনা করি তোমার যাতে একটা শুভ ফলাফল আসে, তুমি যাতে একটা সুন্দর তুমি পরীক্ষা দিয়ে আসতে পারো। আচ্ছা, তাহলে এক্সাম হলে প্রবেশের টাইম দেখো 8টা থেকে 9টা 30 পর্যন্ত, 8টা থেকে 9টা 30। এবং এমনও অনেক দেখা গেছে অনেক সেন্টারে 9টা 30-এর পরে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে ঝামেলা করছে, ঠিক আছে? বললাম না, এটা তো আসলে টিচার টু টিচার ভ্যারি করে। 9টা 30-এর পরে গেছে অনেক টিচার আছে তোমাকে কিছুই বলবে না, আবার অনেক টিচার আছে তিনি মনক্ষুণ্ণ হবে যে এত বড় একটা এক্সাম তুমি 9টা 30-এর পরে কেন আসবা, তোমাকে বকা দিবে। সো তুমি এই সুযোগটা ওনাকে কেন দিবা, তাই না? তুমি 8টা থেকে 9টা 30-এর মধ্যে প্রবেশ করো। এখন 8টা থেকে 9টা 30-এর মধ্যে তুমি এখন কি 8টায় প্রবেশ করবা? 8টায় প্রবেশ করলে তুমি বলো তো বেশি, মানে আগে আর্লি হয়ে যায় না, বেশি আর্লি হয়ে যায় না? 8টায় প্রবেশ করে তুমি 2 ঘন্টা যাবত বসে থাকবা, এতক্ষণ যাবত তুমি যদি বসে থাকো তুমি তো ওইখানে টায়ার্ড হয়ে যাবে, ওইখানে তোমার ঘুম পেয়ে যাবে, ঠিক আছে? তোমার যে পরীক্ষা দেওয়ার এনার্জি তুমি আগে হাফ লস করে ফেলবা। সো তোমার পরীক্ষার হলে আমি বলবো, আমার পার্সোনাল সাজেশন, তুমি 9টার দিকে প্রবেশ করো। যখন তুমি 9টার দিকে প্রবেশ করবা, তোমার রুমগুলা খুঁজতে হবে কোথায় পরীক্ষা,
ঠিক আছে, তোমার রুম খুঁজে বের করতে হবে, তোমার সিটটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সিট খুঁজে বের করে রুমটা খুঁজে বের করলা, এরপর তুমি শান্তভাবে সবকিছু রাখলা, সবকিছু গুছাইলা, এরপরে তুমি কি করবা, এরপরে তুমি হচ্ছে ওয়াশরুমে যাবা, ওয়াশরুম সেরে এসে ফ্রেশ হয়ে একদম তুমি সুন্দরভাবে বসে যাবা, ঠিক আছে। সো আমি বলবো তুমি 9টা আনুমানিক 9টা টার্গেট করে তুমি প্রবেশ করো, তোমার সবকিছু যে ওয়াশরুম সারা রুম খোঁজা এগুলো করতে করতে আধা ঘন্টা চলে যাবে। সো 9টা 30 বেজে যাবে, ঠিক আছে। এরপর টিচার প্রবেশ করবে আর কি। সো তুমি যদি 8টায় প্রবেশ করে যাও তখন আবার দেখা যাবে তুমি বেশি আর্লি চলে গেছো, তুমি এক্সস্টেড হয়ে গেছো, বুঝছো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওই দিন আসলে ভর্তি পরীক্ষা একজন কি দিবে না, অনেকজন দিবে, 1,22,000 মতন স্টুডেন্ট পরীক্ষা দিবে। সো যারা জ্যামের এলাকায় আসো, লাইক ঢাকায় যারা পরীক্ষা দিবা, ঢাকার বাইরেও অনেক এলাকায় জ্যাম হয়, তুমি সব এলাকাতেই ট্রাই করবা যে এটা মেনটেন করার, যে তোমার পরীক্ষার কেন্দ্রটা কোথায়, তুমি কতটুকু আগে সময় নিয়ে তুমি বের হবা, কখন তুমি পৌঁছাবা, ঠিক আছে। এটা হুট করে তুমি হচ্ছে মানে 9টা 30-এ ঢুকতে হবে, তুমি 9টায় বের হলা, দেখা গেল যে ওই দিন তুমি জ্যামে আটকে গেছো, জ্যামে তোমার 9টা 30 বেজে গেছে, তাহলে দেখো তো তুমি যদি সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাও, তারপর তোমার একটা তাড়াহুড়ার মধ্যে থাকবে না, তুমি নিজেকে মানে মনে করবা যে আরে আমি পরে চলে আসলাম, সবাই তো প্রবেশ করে ফেলছে, সবাই অনেক রিল্যাক্স করতেছে, তুমি হাঁপাইতে হাঁপাইতে ভিতরে প্রবেশ করতেছো, তোমার পরীক্ষার মধ্যে কিন্তু শুরুতে একটা ইফেক্ট পড়বে, ঠিক আছে। সো সবাই সময়টা প্লিজ মেনটেন করো, প্লিজ প্লিজ সময়টা তোমরা মেনটেন করো। দেন সকালে খাবা, আবার যেটা বললাম যে ব্রেনের খাদ্যটা কি, ব্রেনের খাদ্যটা হচ্ছে গ্লুকোজ, তুমি যদি গ্লুকোজ সাপ্লাই না দাও তোমার ব্রেন তোমাকে কেমনে সাপোর্ট দেবে, কেমনে রান হবে, তাই না। সো ট্রাই করবা যে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ার, খুব যে ভারী খাবার খাইতে হবে এরকম না, পর্যাপ্ত পরিমাণ খাবে এবং সাথে চকলেট রাখতে পারো, চকলেট তুমি মুখে দিতে পারো, চকলেট খাইলে চকলেটে হচ্ছে গ্লুকোজ থাকে, গ্লুকোজটা আমাদের তোমার ব্রেনকে হচ্ছে শক্তি যোগাবে। এরপর বিনয়ী হওয়া, বিনয়ী হওয়া বলতে কি, তুমি পরীক্ষার কেন্দ্রে হচ্ছে পৌঁছাইছো, পরীক্ষার কেন্দ্রের বাইরে তুমি হই হুল্লোড় করতেছো, একদম পার্টি জমাই দিছো, ঠিক আছে। পরীক্ষার কেন্দ্রে তুমি প্রবেশ করছো, তোমার হচ্ছে পরীক্ষার যে রুম ছিল, রুমে তুমি প্রবেশ করে সবার সাথে হট্টগোল লাগাই দিছো, দরকার আছে বলো, দরকার নাই, ঠিক আছে। যার নলেজ যত বেশি সে তত বিনয়ী হবে, ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করি, যে যত বেশি জানে, ঠিক আছে, ফাঁকা কলসি বাজে বেশি, এরকম একটা কথা আছে না। সো তোমার নলেজ এটা কি হট্টগোল করে প্রকাশ করার কথা, দরকার নাই তো, তোমার নলেজ এটা প্রকাশ পাবে রেজাল্টের মাধ্যমে, তুমি সুন্দরভাবে বিনয়ীভাবে জাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করে আসো, ঠিক আছে। এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথাটা কিন্তু সবার জন্য একটা ভালোভাবে রিমাইন্ডার। আমি অলরেডি ইনবক্সে অনেক মেসেজ পাইছি যেখানে বলতেছে যে ভাইয়া এবার তো প্রশ্ন নাকি ফাঁস হবে, তো এই বিষয়ে আপনি যদি কিছু জানতেন যে আমি এটা কি করব, অনেক গ্রুপ আমাকে এখানে অ্যাড দিতেছে, এটা করতেছে সেটা করতেছে। তুমি দেখবা যে পরীক্ষা শুরুর আগে অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এখানে ঘাটাঘাটি করতেছে। এখন তোমার চিন্তা হলো যে ভাইয়া পরীক্ষা শুরুর আগে সে পড়াশোনা করলে হয়তো করতে পারতো, এগুলো কেন করতেছে, সে আসলে কি করতেছে জানো, প্রশ্ন খুঁজতেছে যদি কোথাও ফাঁস হয়। এখন তুমি চিন্তা করো যে প্রশ্ন যে কয়টা মনে করো 100টা ফাঁস হইলো, ও দেখে গেল ওই 100টা প্রশ্ন, ওর মাইন্ডসেট কি হবে যে এই 100টা প্রশ্নে আসতেছে, পরীক্ষার হলে যেয়ে যখন দেখবে যে এরকম কোনো ঘটনাই সবই আসলে লাইলাতুল গুজব ছিল, ঠিক আছে, এরকম ঘটনা যখন ঘটবে তখন সে কি হবে, শুরুতে একটু হাঁপায়া যাবে, শুরুতে সে পিছিয়ে পড়বে, তার মনটা ভেঙে যাবে যে আমি আসলে পড়ে আসলাম বাট আসলে লাভ হলো না, কারণ সে কি হয়েছিল ওই 100টা প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, তাই না। এবং যদি তোমার নাও আসে, মনে করো তোমার প্যারেন্টস বলতেছে যে আচ্ছা এটা না আসবে না সমস্যা নেই, তারপর তুই 100টা প্রশ্ন দেখে যা, তোমার দেখার দরকার নাই, কারণ তুমি দেখলে তুমি সুন্দর করে ফোনটা সাইডে রেখে দাও, তোমার প্যারেন্টসকে বলো যে না আমি দেখবো না, ঠিক আছে। দেখলেই তোমার মনের মধ্যে ওইটা বারবার হিট করবে যে এই প্রশ্নগুলো যদি আসতো, এই প্রশ্নগুলো যদি আসতো, ঠিক আছে। আর যখন দেখবে যে তুমি এই প্রশ্নগুলো আসে নাই, আসলে আসবে না, ঠিক আছে, আসলে আসবে না, এটা সম্ভব না, বুঝছো। সো যখন তুমি দেখবা যে আসে নাই তখন তুমি কি হয়ে যাবা, হতাশ হয়ে যাবা। সো প্লিজ এই জিনিসটা করার একদমই দরকার নাই। এবং অনেকে তোমার হচ্ছে পরীক্ষার হলে তোমার পানি পিপাসা পেতে পারে, সো তুমি পানির যে ওয়াটার মানে একটা বোতল আছে যেটা যেটা আসলে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, যেটা আমরা কমনলি হচ্ছে 20 টাকা দিয়ে কিনতে পারি, সো এই একটা পানির বোতল তুমি নিয়ে যেতে পারো তোমার যদি পিপাসা পায়। বাট অবশ্যই একটা জিনিস করবা, পানির বোতলটা কখনোই তোমার বেঞ্চের উপরে রাখবা না। তুমি পরীক্ষা দিতেছো, হুট করে তোমার হচ্ছে পানির বোতলটা খুলে তোমার ওই মারের উপর পড়ে গেল, তোমার ওই মারটা নষ্ট, তাহলে তুমি শুধু নিজের বিপদ ডেকে আনবা না, তুমি চেল্লাফেল্লা করে কান্নাকাটি করে আরো মানুষের বিপদ ডেকে নিয়ে আসবা, ঠিক আছে। সো পানির বোতলটা প্লিজ নিচে রাখো, বুঝছো। তোমার যদি পানির প্রয়োজন হয়, পিপাসা পাই, তুমি পানি খাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রবেশ করার টাইম নিয়ে, তারপর পর্যাপ্ত খাবার, বিনয়ী হওয়া, তোমার প্রশ্ন ফাঁসের গুজবে এগুলোতে না কান দেওয়া, এসব জিনিস নিয়ে আমাদেরকে কিন্তু সচেতন হইতে হবে। এবং পানিটা যেটা সেটা তোমার হচ্ছে যে টেবিল আছে টেবিলের উপরে রাখবা না। আচ্ছা, পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি ওএমআরটা ফিল আপ যেটা করবা, রোল নাম্বার, তারপর হচ্ছে তোমার যে মানে যেগুলো ফিল আপ করতে হবে আর কি, আই হোপ তুমি হচ্ছে তার আগে 2-1টা মডেল টেস্ট দিয়ে
তোমার বাসায় বসে যে অফলাইনে তোমরা নিজে নিজে মডেল টেস্ট দাও, সেখানে তোমার এই রোল নাম্বারটা, তোমার যেটা অ্যাডমিট কার্ড, মেডিকেল অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা, এইটা ইউজ করে তুমি কয়েকটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, কয়েকটা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার জন্য ইজি হবে। এবং অনেক শান্তভাবে একটু সময় বেশি নিয়ে তুমি ওই মার্কটা ফিল আপ করো আর কি। এখানে তোমার যদি 2 মিনিট কোনো সময় বেশি যায়, কোনো সমস্যা নাই। কারণ পরীক্ষা দেখা গেল যে তুমি হয়তো ভুল করে ফেলছো ওই মার্কটা একটু তাড়াহুড়া করতে যে, তাহলে তোমার 10 থেকে 15 মিনিট চলে যাবে এক্সট্রা। ঠিক আছে, সো 10 থেকে 15 মিনিট যাতে না যায়, এই জন্য প্রথমেই তুমি 2 মিনিট এক্সট্রা দাও, কোনো সমস্যা নেই। ফুল কনসেন্ট্রেশন সহকারে তুমি ওটা ফিল আপ করো। আচ্ছা, আরেকটা হচ্ছে অনেক রুমে তোমার হচ্ছে টিচাররা 2-3 মিনিট 5 মিনিট আগে প্রশ্ন দেয়। ঠিক আছে, আবার অনেক রুমে দেয় না, যেরকম আমার রুমে আসলে দেয় নাই। আমার রুমে এক্সাক্ট যে টাইম ওই টাইমে দিছে। আবার আমি শুনছি অনেক রুমে 5 মিনিট আগে ওই মার্কটা দিছে, ওই মার্কটা দিয়ে বলছে যে হচ্ছে রোল নাম্বারগুলো ফিল আপ করতে, মানে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আসলে ফিল আপ করতে। সো এটা রুম টু রুম ভ্যারি করবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। এমনি তো তোমার 1 ঘন্টা 15 মিনিট, মানে 15 মিনিটটা এক্সট্রা দেওয়া হচ্ছে, তাই না? এবং তোমার হচ্ছে অনেকে ওএমআর শুরুতে ছিঁড়ে ফেলে। ঠিক আছে, অনেকের আবার এই প্রশ্নটা থাকে যে ওই মার্কটা কীভাবে ছিঁড়ে ফেলবো। এই যে ডিরেকশনটা, এটা হচ্ছে টিচারের মনোযোগ দিয়ে পরীক্ষা শুরুর আগে টিচার যে কথাগুলো বলবে, যে ডিরেকশনগুলো দিবে, তুমি এটা খেয়াল করবা। তিনি যদি বলে তাহলে তুমি করবা, ওই মার্কটা ছিঁড়বা। অথবা তিনি যদি এই কথাটা উল্লেখ না করে, তুমি একবার হাতটা উঁচু করে জিজ্ঞাসা করে নাও। ঠিক আছে, জিজ্ঞাসা করতে তো কোনো মানে সমস্যা নাই, কোনো লজ্জা নাই এখানে, তাই না? সো ওনার ইনস্ট্রাকশনগুলো পরীক্ষা শুরুর আগে ভালোভাবে শুনবে। এবং তোমার কোনো কিছু যদি জানার থাকে যেটা উনি বলে নাই, উল্লেখ করে নাই, তাহলে ওইগুলো কি করবা, ওইগুলো তুমি সুন্দর করে জিজ্ঞাসা করে নিবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে পুরো কনসেন্ট্রেশন সহকারে তুমি দাগানো শুরু করলা। তারপরে দেখো এমসিকিউ দাগানোর যে স্টাইলটা, আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, তারপরে বলে দিই একটু সুন্দর করে যে প্রথমে তুমি 100% শিওরগুলো দাগাবা, একটু যেটা কনফিউশন সেটা তুমি রেখে দিবা। প্রথমে তুমি যদি 100টা প্রশ্ন দেখে ফেলো, এরপর যখন তুমি ওই যে একটুখানি কনফিউশন যেগুলো ছিল এগুলোতে যখন তুমি আসবা, তখন দেখবা যে তোমার সহজ জিনিস ভুল হচ্ছে না। ঠিক আছে, আমাদের শুরুতে ব্রেনটা এত ফাস্ট, এত ভালো কাজ করে না, এই জন্য আমাদের অল্প অল্প কনফিউশন যেগুলো, এগুলোর মধ্যেই জানা জিনিসের মধ্যে আমরা ভুল করে আসি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, জানা জিনিস ভুল করলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা। কঠিন জিনিস ভুল করলে তুমি হয়তো অতটা পিছিয়ে পড়বে না, কারণ সবাই এটা ভুল করতেছে। বাট জানা জিনিস ভুল করলে তুমি পিছিয়ে পড়বা। এরপর ম্যাথ যেগুলো, ম্যাথটা একটু পরে করার ট্রাই করবা, কারণ শুরুর দিকে যদি কোনো ম্যাথে আটকায় যাও বা বেশি সময় দিয়ে দেখলা যে তুমি ম্যাথটা মিলতেছে না, তুমি ঘাবড়ায় যাবা। ঠিক আছে, একটু পরে করবা। দেন 50-50 গুলা দাগাইতে হবে, সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলছি, চাইলে ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। অ্যান্ড আনকমন প্রশ্ন যেটা, সেটা তোমার এরকমও অনেক আনকমন প্রশ্ন আছে যেটাতে তুমি হচ্ছে তিনটা অ্যান্সার, ওই 3টা অ্যান্সার যে হবে না এটা তুমি জানো, বাট আবার সঠিক অ্যান্সারটা তুমি জানো না। সো যে 3টা অ্যান্সার হবে না ওটা এলিমিনেট করে দাও, থাকে কয়টা, থাকে একটা, ওটা তোমার সঠিক অ্যান্সার হবে। সো এরকম তুমি আনকমন প্রশ্ন কিছু তুমি এরকমভাবে অ্যান্সার করতে পারবা, দেখবা। ঠিক আছে, পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তোমার দেখবা যে অ্যান্সার চলে আসছে। আবার যেগুলো তুমি কখনোই দেখো নাই, ওগুলো শুধু শুধু ঝড়ে বক মেরে নেগেটিভ অ্যান্সার নিয়ে আসো না। ঠিক আছে, বাট ট্রাই করবা যত বেশি দাগাইতে পারা যায়। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করে এখানে যে ভাইয়া তাহলে কয়টা দাগানো মেডিকেলে সেফ? এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। অ্যান্ড এবছর যদি একটু হার্ড প্রশ্ন হয়, তোমরা এটাতে হোপ লুজ করবা না। ঠিক আছে, কারণ তাহলে কাটমার্কটা সবার জন্য কমে আসবে। তোমার প্রশ্ন যেরকমই হোক, কঠিন হোক সহজ হোক, ফুল কনসেন্ট্রেশন সহকারে তোমার সর্বোচ্চ যে কয়টা পারা যায় সর্বোচ্চ পরিমাণে তুমি অ্যান্সার করে আসো। যদি কাটমার্ক 60 হয় তাহলে 60 হবে, তোমার কোনো সমস্যা আছে? তুমি 60 পাইলে চান্স পাবা, তাই না? কাটমার্ক যদি 50 হয়, তুমি 50 পাইলে চান্স পাবা। এখন যদি তুমি চিন্তা করো যে পরীক্ষার হলে যে আমি তো 50টা পারতেছি, আমি তো এর বেশি পারতেছি না, আমি তো দেখে আসছি যে মেডিকেলের কাটমার্ক 70, ডিমসের কাটমার্ক 80 হয় সাধারণত, তো আমার তো তাহলে চান্স হবে না। তুমি পরীক্ষার মাঝখানেই তুমি হচ্ছে নিজেকে হারায় ফেললা। ঠিক আছে, হতাশ হয়ে গেলা, তাহলে তোমার হয়তো আরো 5-6টা তুমি বেশি পারতো, ওটা তুমি পারলা না। ঠিক আছে, সেই জিনিসটা করা যাবে না। এবার যদি কঠিন প্রশ্ন হয়, সবাই গেস করতেছে যে কঠিন হইতেও পারে, না হইতে পারে। সো যেটাই হোক না কেন, তুমি ফুল কনসেন্ট্রেশন সহকারে পরীক্ষাটা তুমি শেষ করে আসবা। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড কয়টা দাগাবা তুমি যে কয়টা পারতেছো সেই কয়টা তুমি দাগাবা। ঠিক আছে, এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে। তোমার যে কয়টা তুমি পারতেছো না, তুমি তাহলে কেমনে দাগাবা? আমি তোমাকে বললেই কিন্তু তুমি দাগায় আসতে পারবা? তুমি বলো, আমি তোমাকে বললাম যে 80টা দাগাইতে হবে, তুমি পারতেছো না, তাহলে তুমি 80টা দাগায় তুমি নেগেটিভ খায় শুধু লাভ আছে বলো? তুমি যে কয়টা পারবা সেই কয়টা দাগাবা। আচ্ছা, এরপর সময় 15 মিনিট যে এক্সটেন্ড করছে এটা হয়তো সবাই জানো। আচ্ছা, আর পাস মার্ক কিন্তু 40-এ। ঠিক আছে, তুমি যদি সরকারি মেডিকেলে তুমি চান্স পাইলা না, পাস করলা, তুমি এই পাস মার্ক দিয়ে বেসরকারি অনেক মেডিকেলে তুমি অ্যাপ্লাই করতে পারো, বুঝছো? সো পাস মার্ক যে 40, এটা জেনে রাখো আর কি। আচ্ছা, এরপরে তোমার যে এক্সাম শেষ হবে, এক্সাম শেষ হয়ে তুমি শান্তভাবে চলে আসবা। এরপর দেখবা যে কিছু পোলাপাইন আছে যারা এক্সাম হল থেকে বের হয়ে 100 বলে চিল্লাইতেছে, মিছিল করতেছে। ঠিক আছে, আমার রুমে আসলে হয়েছিল, যারা এই মিছিলটা করছে তারা আমারই ফ্রেন্ড, বুঝছো? আমারই ফ্রেন্ড, আমরা একসাথে ধরো ছোটবেলা থেকে পড়াশোনা করছি। একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল, আরেকজন হচ্ছে
বি ইউনিটের প্রিপারেশন নিছিল, মানে আমাদের টাইমে বি ইউনিট ছিল। সে হচ্ছে তোমার সায়েন্স থেকে পরে আর্টসে কনভার্ট হয়েছে, মানে আর্টসে শিফট করবে আর কি, বি ইউনিটে পরীক্ষা দেবে। সে শুরুতে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন হয়েছে জাস্ট একটা এক্সামের ভাইব নেওয়ার জন্য পরীক্ষা দিতে গেছে, এরকম অনেক স্টুডেন্ট পাবা আসলে। সো তারা তোমাকে কনফিউজ করার জন্য, তোমাকে দেখে মজা নেওয়ার জন্য, তুমি যে একটা টেনশনের মধ্যে আসো, তোমার আসলে চোখ মুখ লাল হয়ে গেছে, এটা দেখে সে মজা পাইতেছে, বুঝছো? আর এই মজাটা আরো বেশি নেওয়ার জন্য সে কি করতেছে, 100 বলে তোমাকে আরো টেনশনে ফেলাই দিতেছে যে কোশ্চেন হয়তো সহজ ছিল, বুঝছো? সো এই জিনিসটা দেখে কেউ হতাশ হয় না, তুমি যা পরীক্ষা দিছো দিয়ে ফেলছো, ঠিক আছে? এরপর সুন্দরভাবে পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসবে। অ্যান্ড পরীক্ষার হলে প্রবেশের যেটা প্রবেশ কিন্তু অনেক জায়গাতে লাইন ধরে তোমাকে দাঁড় করায়, এরপরে প্রবেশ করায়, বুঝছো? সো তুমি চাইলে একটা ছাতা নিয়ে যাইতে পারো, ছাতা নিয়ে অনেক সময় যদি রোদ হয়, তুমি হচ্ছে ছাতা তোমার হচ্ছে মাথার উপরে দিয়ে রাখলে, এরপরে তুমি যখন প্রবেশ করবে তোমার আম্মুকে বা তোমার আব্বুকে ছাতাটা দিয়ে দিলে, বুঝছো? এটা তুমি করতে পারো যদি কোনো এলাকায় রোদ বেশি থাকে আর কি, গরম বেশি থাকে। আর লাইনে প্রবেশ করালে ওরাই নিয়ে যাবে, তুমি মানে এক্সাম হলে গেলেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো যেভাবে তোমাকে বলতেছে তুমি ডিরেকশন জাস্ট ফলো করবা, চোখ কান খোলা রাখবা, তাইলেই হবে। আর যেটাই হোক না কেন, আমরা তোমাদের সাথে আছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমার যেটা রিজিকে আছে সেটা তো হবেই, ঠিক আছে? সেটা তুমি চেঞ্জ করতে পারবা না। অ্যান্ড তুমি যখন বের হয়ে আসবা, এরপরে আমরা সলভ দিয়ে দেবো, তুমি চাইলে সলভটা দেখতে পারো। আর যদি তোমার মনে হয় যে দেখলে আরো বেশি টেনশন হবে, ঠিক আছে, তাহলে তুমি নাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমরা সলভ দিবই আমাদের লাইভে, ওই দিন লাইভ হবে, লাইভে আমরা সলভ দিয়ে দিব। তুমি যদি চাও দেখতে পারো, না চাইলে দেখো না, সমস্যা নেই, বুঝছো? আর শেষমেশ একটাই কথা, যে তোমার যেটা রিজিক আছে সেটা কেউই কেড়ে নিতে পারবে না। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে শুধু আপন আপন জায়গা থেকে পরিশ্রম করতে পারি, বুঝছো? আপন আপন জায়গা থেকে পরিশ্রম চালিয়ে যেতে পারে, এরপর আমাদের জন্য যেটা রিজিক আছে সেটা আমাদের কাছে আসবেই, এটা কেউ আটকাতে পারবে না। সো তুমি পরীক্ষার আগের দিন, পরীক্ষার সকালে, পরীক্ষা শুরু, তারপর পরীক্ষা শেষে এই জিনিসগুলো সুন্দরভাবে মেনটেন করবা, পরীক্ষা দিয়ে চলে আসবে। অ্যান্ড তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যদি এই ভিডিওটা তোমার জন্য মনে হয় যে এটা প্রয়োজনীয়, এটা আসলে তোমাদের জানা উচিত, এগুলো আসলে জানাই উচিত, তাই না? তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আমাদের নলেজ যদি শেয়ার করি আমরা, এটা আসলে কখনো কমে না, এটা আরও বাড়ে। তুমি তোমার ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করবা, সে খুশি হবে আরও, যে বন্ধু আমার ভালো চাই, বন্ধু আমার ভালো চাই, এই জন্য বন্ধু আমাকে ভিডিওটা দিছে, ঠিক আছে? সো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড ভিডিওটা তুমি যদি দেখে থাকো, এরপর তোমার যে রেজাল্ট হবে, রেজাল্টের পরে যখন তুমি অনেক বেশি দোয়া করি যে তুমি যাতে চান্স পাও আসলে। অ্যান্ড আমি চাই যে আমার জুনিয়র হিসেবে তুমি যাতে আমার ক্যাম্পাসে আসো, এটা অ্যাট বেস্ট আমি চাইতে পারি, তাই না? অ্যান্ড আমাদের দোয়া আসলে তোমাদের চাইতে হয় না, সবসময় আমাদের দোয়া তোমাদের পাশেই থাকবে, ঠিক আছে? আমাদের দোয়া আসলে আলাদা করে চাওয়ার কিছু নাই। বাবা মার থেকেও তুমি যে আলাদা করে দোয়া চাইবা অবশ্যই, ঠিক আছে, কিন্তু তারা দোয়া করবেই। সো ঠিক সেরকমই আমাদের দোয়াটাও তোমাদের সবসময় পাশে থাকবে, তোমরা একটা ভালো ফলাফল নিয়ে আসো, বুঝছো? আর যদি তোমার যেটা তুমি চাইতেছো, এক্সপেক্টেড তুমি করতেছো, সেটা যদি নাও আসে, তাহলে বুঝতে হবে যে অন্য কোথাও তোমার জন্য ভালো ছিল, এটা তোমার জন্য কল্যাণকর নাই, তাই না? তারপরও আমরা এরপরে তোমার যে অ্যাডমিশন জার্নি ফুল টাইম তোমাদের সাথে থাকবো, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঠিক আছে? আচ্ছা, আর তুমি যে রেজাল্টই করো না কেন, তুমি আমার কাছে স্টুডেন্ট, তুমি আমার কাছে সেম, তোমাদের মধ্যে আমি কোনো ভেদাভেদ দেখি না, বুঝছো? তোমরা আসলে ভেদাভেদটা তৈরি করো যে আমি হয়তো চান্স পাই নাই, আমাকে হয়তো ভাইয়া কোনো গাইডলাইন দিবে না, আমাকে হয়তো ভাইয়া বেল দিবে না, পাত্তা দিবে না, এরকম তোমরা ভেদাভেদ চেষ্টা করো, মানে তৈরি করো আর কি, ঠিক আছে? তোমরা মানে এটা তোমাদের নিজেদের তৈরি আসলে, বাট আমাদের কাছে তোমরা স্টুডেন্টরা সবাই সেম, বুঝছো? সো আমি চাইবো যে তোমরা চান্স পেয়ে যাতে আবার এই ভিডিওটার কমেন্টে তোমরা হচ্ছে এরপরে এসে কমেন্ট করতে পারো যে ভাই আপনার ভিডিওটা দেখছিলাম, এরপর আমি আলহামদুলিল্লাহ চান্স পাইছি, বা হচ্ছে আমার ক্যাম্পাসে এসে আমাকে বলতে পারো, বুঝছো? তো তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া থাকলো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।